নমস্কার। দেখুন, আমাদের জীবনের নানান উৎসব, কারো কাছে উৎসব, কারো কাছে একটা সাইক্লিক্যাল দুর্যোগ বলতে পারেন, উৎসবই ভাবা যাক। আবার আমাদের সামনে এসে হাজির, সেটা হলো আর এক প্রস্থ, আমাদের নির্বাচন। এইবারে আমরা দেখছি আমাদের রাজ্যের নির্বাচন, এবং যেটা নিয়ে আমাদের গঙ্গা বলুন বা হুগলি বলুন, অনেক জল বয়ে গেল। তার মধ্যে আমরা একটা অভিনব, একটা নিষ্ঠুর গণতন্ত্রকে দেখলাম, যে গণতন্ত্র আমাদের ওপর ওই একেবারে সেই উকুন বেচার মতো লোকজন ধরে ধরে বেছে বেছে একটা এসআইআর পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের নিয়ে গেল। এবং এখন একটা প্রশ্ন আমরা যেটা রাখবো, কাদের কাছে রাখবো তাদের কাছে। একটা ছোট্ট গল্প বলি, যে আমার মনে যে কতগুলো প্রশ্ন আমাকে নিয়ে ভাবাচ্ছিল কয়েকদিন ধরে, এবং ভাবছিলাম যে একটু সুযোগ পেলেই আমার বন্ধুবর বিশ্বনাথকে জিজ্ঞেস করতে হবে। সেদিন দেখি যে আমাদের বাগডোগরা এয়ারপোর্টের মধ্যে হঠাৎ দেখা, এবং দেখা হয়েই বিশ্বনাথকে প্রথম ওই প্রশ্নটা করলাম। এবং সমস্ত প্রশ্নের ওপরে দেখুন, বিশ্বনাথ হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ, একেবারে পলিটিক্যাল সায়েন্সের বিজ্ঞ অধ্যাপক। আর এদিকে আমাদের একদিকে রাজনীতি, একদিকের গণিতজ্ঞ হচ্ছেন আমার বন্ধু শুভময়। আর এরা একজন গণিতজ্ঞ, একজন বিশেষজ্ঞ, আর আমি তার মধ্যে একেবারেই অজ্ঞ। এবং আমি কিছু কিছু প্রশ্ন মনে হয় আমাদের সবাইর হয়ে এদের কাছে একটু রাখি। তো যে প্রশ্নটা তোমাকে আমি সেই এয়ারপোর্টে ধরে জিজ্ঞেস করেছিলাম বিশ্বনাথ, যে এসআইআর, 5টা রাজ্যে ইলেকশন, আমাদের অসম্পূর্ণ এসআইআর, এবং ধরো এই এপ্রিলের প্রথম সপ্তাহতে তোমরা হিসেবপত্র করো যে কম বেশি হয়তো 25-30 লক্ষ লোকের নাম তখন ওই অ্যাডজুডিকেশন বাদ থাকতে পারে। তো সেই অবস্থায় কি একটা ভ্যালিড ইলেকশন হতে পারে? না, প্রথমত আপনার চ্যানেলে প্রথমবার এসেছি। আপনার দর্শকদেরকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন। এবং কুণালদা, আপনি আমার মেন্টর বলে আমি অন্তত মনে করি। আপনি নাও মনে করতে পারেন, কিন্তু আমি মেন্টর মনে করি। এবং বন্ধু শুভময়, আমি আপনার দর্শককে বলতে চাই যে সংবিধান অনুসারে ইলেকশনকে আটকে দেওয়ার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নেই। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর আগে একটি মামলা পরিষ্কার সেটা জানিয়ে দিয়েছিল। 1982 সালে হাসানুজ্জামান মামলায় কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল। সে বছর কী হয়েছিল, 82 সালের বিধানসভা নির্বাচনের আগে যেটা হয়েছিল সেটা হলো পশ্চিমবাংলায় বেশ কিছু লোকের নাম ভোটার তালিকায় সংশোধনীতে ওঠেনি। তখন কংগ্রেসের তরফ থেকে একটি মামলা করা হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্ট রায় দেয় যে যতক্ষণ পর্যন্ত ভোটার তালিকায় নাম না উঠবে তাদের, ততক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশন ইলেকশন শুরু করতে পারবে না। ইমিডিয়েটলি ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টকে অ্যাপ্রোচ করে। সেই স্টেটা হাইকোর্ট দিয়েছিল। হ্যাঁ, হাইকোর্ট দিয়েছিল। এবং সব্যসাচীবাবু তখন ছিলেন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের। তার নেতৃত্বেই এই কলকাতা হাইকোর্টের রায়টা দিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মণ্ডলীর তালিকায় অন্তর্ভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ইলেকশন প্রসেস শুরু করতে পারবে না। ইমিডিয়েটলি ইলেকশন কমিশন তখন সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট কিন্তু দ্রুততার সাথে যে রায় দিয়েছিল, যে রায়টা ঐতিহাসিকভাবে হাসানুজ্জামান কেস হিসাবে পরিচিত, সেখানে পরিষ্কার করে তারা বলেন যে না, ভোটার তালিকার সংশোধনী হলো একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যেই ভোটারদেরকে থাকতে হবে। কনস্টিটিউশন বলছে ইলেকশন একটা নির্দিষ্ট টাইম টেবিলের মধ্যেই হতে হবে, না হলে সেই সরকার তার এক্সপায়ারি ঘটে যাবে। ফলে ইলেকশন ক্যানট স্টপ। হাউএভার, অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, যে ইলেকটোরাল যে এনরোলমেন্ট সেটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, সেটা যদি কেউ বাদও যায় তারপরেও কিন্তু ইলেকশনকে স্টপ করা যাবে না। ফলে সেই জায়গা থেকে যদি আমি দেখি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা, তাহলে অবশ্যই বলবো যে এসআইআরের যাদের এই মুহূর্তে ভেরিফিকেশনের কাজ চলছে, আজকে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনার দর্শককে আপডেট দিতে চাই, 20 লক্ষ নাম ক্লিয়ার হয়েছে আউট অফ 60। 40 লক্ষ বাকি, এখনও 40 লক্ষ বাকি আছে, যাদের যে সংখ্যাটা দ্রুততার সাথে হচ্ছে। এবং আপনাকে এটাও বলতে চাই, আজকে মাসের 17 তারিখ, ফলে আমরা কিন্তু এক্সপেক্ট করছি 9 তারিখ পর্যন্ত কিন্তু এই আপগ্রেডেশন চলবে।
তাতে কিন্তু মানে বিচারকদের সাথেও আমার ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে এই প্রক্রিয়াটা তারা প্রায় কাছাকাছি শেষের কাছাকাছি নিয়ে যেতে পারবেন। ফলে বিরাট সংখ্যক লোককে বাদ দিয়ে নির্বাচন হবে এরকম কিন্তু অন্তত আমার মনে হচ্ছে না, গ্রাউন্ড রিপোর্ট যা পাচ্ছি। আর সুপ্রিম কোর্টের অবস্থান আপনাকে বললাম যে ইলেকশন ক্যানট বি স্টপ, এই কারণেই যে ইলেকশন হলো কনস্টিটিউশনাল বাউন্ডেড একটা বিষয়। দেখো, উই অ্যাকসেপ্ট ইট। আমি বিশ্বনাথ একটু ইন্টারাপ্ট করছি, শুভময় তোমারও ইনটেকটা নিয়ে, যে তোমরা জিনিসটাকে আরও মাইনিউটলি ফলো করছো, কিন্তু যখন ওই হলো না সুপ্রিম কোর্টে খুব দৌড়ঝাঁপ হলো, আমাদের মুখ্যমন্ত্রী গেলেন সুপ্রিম কোর্টে দাঁড়ালেন, তো ওই একটা কমপ্লেক্স প্রসেসের মধ্যে এটাও কি দাঁড়ালো না যে ধরো আলটিমেটলি ধরে নাও অ্যাডজুডিকেশন হলো, অ্যাডজুডিকেশনের ফলে তো বেশ কিছু বাদ যাবে, ধরো আমি বাদ গেলাম, কিন্তু তারপরে তো আমার তো একটা অ্যাপেলেট পাওয়ার আছে, একটা তো ট্রাইব্যুনাল কনস্টিটিউশন হবার কথা, যেটা চিফ জাস্টিস নিজে বলেছেন। একদম। তাহলে তার কি সময় থাকছে? মানে একটা গণতন্ত্র, সে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে, একটা হিউজ জাগারনট প্রসেসের মধ্যে দিয়ে এসআইআর করার চেষ্টা করলো, যেটা আমাদের রাজ্যে করা গেল না। বেশ কিছু মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে থাকলেন, ভোটটা হয়ে গেল। Does that fulfill the spirit of democracy? কুণালদা, মানে প্রশ্নটা তো এখানে গণতন্ত্র নিয়ে আর কি, এবং আমরা যখন এই ধরনের আলোচনায় কথা বলি তখন আমরা সংসদীয় গণতন্ত্র, ভারতবর্ষ 100 কোটি ভোটার, পৃথিবীর সবারই থেকে আমরা প্রচুর এগিয়ে, আমাদের সবচেয়ে কাছাকাছি আমেরিকা, তাতেও 25 কোটির কম ভোটার, এইগুলো বলে আমাদের গণতন্ত্রটাকে জাস্টিফাই করি। এবং সত্যি আমাদের গণতন্ত্রে খুব ভালো ভালো অনেকগুলো দিক আছে, কিন্তু আমাদের গণতন্ত্রের অন্য দিকটা হলো, আমি অন্তত প্রচুর মানুষকে রিপ্রেজেন্ট করি যাদের কাছে ভোটার কার্ডটা সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেসকে ভোট দিতে যাওয়ার জন্য নয়। আমি যে দেশের একটা নাগরিক, দিনে দিনে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, অর্থাৎ আধার কার্ড, তারপর ভোটার কার্ড, এই প্রত্যেকটা জিনিস, আমি একটা সাধারণভাবে ভারতবর্ষের একজন মানুষ, কিন্তু আমার এখন প্রমাণ দিতে হচ্ছে আমি ভারতবর্ষের মানুষ। সুতরাং এই নির্বাচনে এসআইআর দিয়ে তৃণমূল বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, তাদের একটা সমষ্টিগত রিকোয়ারমেন্ট। দেখো এখানে দেখো, শাক দিয়ে মাছ ঢেকে খুব লাভ নেই। আমরা সিএটাকে সোজা রাস্তায় ইমপ্লিমেন্ট করতে পারিনি। আমরা ইলেকশন কমিশনের মধ্যে দিয়ে দেশকে জোলাপ খাওয়ানোর মতো আমরা নাগরিকত্বটা করে নিলাম। একদম, দ্যাটস আ সেপারেট আর্গুমেন্ট। কিন্তু বিশ্বনাথ যে কথাটা বলছে, আই এগ্রি। ধরো দুর্দান্ত বিদ্যুৎ গতিতে কাজ হলো, প্রায় শেষ করে ফেললো, কিন্তু এই শেষের পরে আমি জানি না তোমরা কিছু বাদ থাকবে, তোমরা কি এস্টিমেট, না বাদ তো যাবে। ধরো মানে আপনি কোর্ট জায়গা ধরেছেন, খুব রাইটলি ধরেছেন যে ভাই এরপরে যারা অ্যাপিল করবে, অ্যাপিলেট কোর্ট হবে, এই অ্যাপিলেট কোর্ট কি সত্যি বিচার করতে পারবে যারা বাদ যাবে? পারবে না, এটাও আপনাকে পরিষ্কার বলছি। এবং এই অ্যাপিলেট কোর্টটা আসতোই না, আমি বলছি, যদি না লাস্ট আর্গুমেন্টটা হতো। একদম, আমি বলছি যে আমি সরাসরি দেখুন, আমি সরাসরি তৃণমূল কংগ্রেসকে এটার জন্য দায়ী করব। দুটো প্রসেস, যেভাবে ডিএম বা মানে যদি ইলেকশন কমিশনকে স্টাফ দেওয়া হতো, ডিএমদের নেতৃত্বে এই কাজটা অনেক দ্রুততার সাথে হতো, কারণ দে আর দ্য এক্সপার্ট, রাইট? হ্যাঁ, এআরও মানে সাব ডিভিশনাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট এআরও মানে বিডিও, এবং এরা এই কাজটা সারা মানে বিভিন্ন বছরে করেন। একজন বিচার বিভাগের বাইরের থেকে লোক এসে এটা বুঝতেই একটু সময় লাগে। ফলে এই প্রথমত এই যে বিচার বিভাগীয় হস্তক্ষেপ, এই বিচার বিভাগীয় হস্তক্ষেপটা পলিটিক্যাল কারণে করতে হয়েছে, তার ফলে জটিলতা বেড়েছে, এবং মানে অন্য রাজ্যে হয়ে গেল, আমাদের কমপ্লিট হলো না। দ্বিতীয় যেটা অ্যাপিলেট, দ্বিতীয়বারের শুনানিতে যেটা তৃণমূল গেল, তার ফলে কিন্তু যে অ্যাপিলেট কোর্টের কনসেপ্ট, তখন অ্যাপিলেট ট্রাইব্যুনাল আরো বেশি জটিল হলো, কারণ না হলে ডিএম নিজেই এগুলো ফয়সালা করে নিতে পারতো। ডিএম এর সেই এখতিয়ার ছিল, ডিএম এর কাছে না হলে সেটা সিওর কাছে আসতো। এখন যেভাবে মানে বিচার বিভাগের নিয়ন্ত্রণে এই অ্যাপিলেট কাজ হবে, এটা আপনার সাথে আমি একমত। বহু লোকের নাম কিন্তু মানে গণতন্ত্রের এই বেত্রাঘাতটা সহ্য করেই ভোটটা দিতে হবে। হ্যাঁ কুণালদা, আমাকে 2 মিনিট দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে, এই একজন মানুষ, সেই মানুষটার গায়ে তো একটা স্ট্যাম্প মারতে হবে। যেমন পুজোর সময় যখন খুব লাইন টাইন পরে ঠাকুর দেখার জন্য, আপনি দেখবেন অনেক সময় গায়ে হাতে স্ট্যাম্পটা মেরে দেয় চামড়ার ওপর। সেই রকম চামড়ার ওপর একটা স্ট্যাম্প মারতে হবে দেশকে, যে আমি এই দেশের নাগরিক। এবার চামড়ার ওপর স্ট্যাম্পটা মারার সময় কি লাগছে আপনি দেখুন। ধরা যাক আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আমি দিলাম, তা তো গিয়ে দিচ্ছি জেরক্স কপিটা আমি অ্যাটেস্ট করে। আপনি বলুন তো, এই যে আমার নাম ভোটার লিস্টে ওঠার সময়, সেইটা কি সত্যিকারের মাধ্যমিক বোর্ডের সঙ্গে চেক করা হচ্ছে?
অর্থাৎ গোটা যে আমি আমার পাসপোর্ট দিলাম, পাসপোর্টের নাম্বারটা কি পাসপোর্ট অফিসে চেক করা হচ্ছে? শুধুমাত্র আধারে একটা কানেকশন আছে, বাকি যে যে ডকুমেন্ট নেওয়া হচ্ছে তাতে কোনো কানেকশন আছে কি? তার মানে একটা মানুষকে তার কিছু কিছু প্রমাণপত্র দিয়ে সেই মানুষটা ভারতের নাগরিক বলা হচ্ছে। এই যে জায়গাটায় যারা নিম্নবিত্ত মানুষ, যাদের কাছে সমাজের অ্যাক্সেসগুলো নেই, সেই মানুষগুলো বেশি ভুগবেন। ফলে এই যে গোটা প্রসেসটায় কোনো একজন মানুষ, তিনি হতেই পারেন ডিএম, তিনি হতেই পারেন জজ সাহেব, কিন্তু তিনি তো আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা চেক করছেন না। তাহলে তিনি কি করে বুঝছেন এটা ঠিক না ভুল? তার মানে দেশ একটা পরিস্থিতির ভান করছে যেটা দিয়ে আর একটা স্ট্যাম্প মারা যায়। আমার আধার একটা স্ট্যাম্প, আমার পাসপোর্ট একটা স্ট্যাম্প। শুভময়, দেখো, এটা একটা আমাদের সামাজিক জীবনের একটা গৃহীত সত্য। আমরা একটা হ্যাবিটেশনাল ডেমোক্রেসিকে একটা ডকুমেন্টেড ডেমোক্রেসিতে চেঞ্জ করার চেষ্টা করছি। উই ওয়ার নেভার আ ডকুমেন্টেড ডেমোক্রেসি। আমি একটু একটা ধর্ম নিয়ে একটা কথা বলবো। কিছু কিছু ধর্ম আছে, যেমন আমাদের হিন্দু ধর্ম, যেখানে সকালবেলা গিয়ে খাতায় নাম লেখাতে হয় না। আবার পৃথিবীতে কিছু কিছু ধর্ম আছে যেখানে ওই ধর্মে নাম লেখাতে হয়। তা ভারতবর্ষের নাগরিক হতে গেলে যদি আমেরিকার মতন সোশ্যাল সিকিউরিটি নাম্বার করে নাম লেখানোর দায় থাকে, তাহলে সেটা শুরু করতে হবে যারা জন্মাচ্ছেন তাদের থেকে। এবং ভারতবর্ষে, আপনি ডাক্তারবাবু, আপনি আমাদের চেয়ে অনেক ভালো জানেন, এখনো প্রচুর জন্ম নিশ্চয়ই বাড়িতে বা গ্রামের বাড়িতে বা নিশ্চয়ই বেশিরভাগটা এখন হাসপাতালেই হয়। কিন্তু সেই জন্মটা রেজিস্টার করে একটা ডেটাবেসে তো রাখতে হবে। সেটা সেই হাসপাতালের আলাদা কম্পিউটারে রেখে তো লাভ হবে না। আমরা আরেকদিন হয়তো বিভিন্ন সময়, আমারও মধ্যে এই আক্ষেপটা আছে এসআইআর নিয়ে। তবে এখন কথাটা হলো, দ্যাটস এ সেপারেট পার্সপেক্টিভ। যে এসআইআর নিয়ে আমি তোমাদের একটা রিয়াকশন নিয়ে নিই। আমার মনে হয় আমরা একটা সোশিওলজিক্যাল আর কনস্টিটিউশনাল প্রবলেমকে পলিটিক্যাল লেন্স দিয়ে দেখে গেলাম, রাইট? পলিটিক্যাল লেন্স দিয়ে দেখলাম, এবং ফান্ডামেন্টালি যে তীব্রতাটা নিয়ে এসআইআরকে সুপ্রিম কোর্টে অপোজ করা উচিত ছিল, হ্যাঁ, আমার মোটা বুদ্ধিতে বলে কোনো পলিটিক্যাল অপোজিশন সেটা করতে পারেনি। কেন করতে পারেনি? সবাইয়ের পিছনেই একটা করে আঁকশি দিয়ে গাঁথা ছিল কোনো না কোনো অ্যান্টি করাপশন কেসে। নো প্রিন্সিপাল পলিটিক্যাল পার্টি, যারা এই কোটি কোটি টাকার লয়ারকে দিয়ে, না হলে সুপ্রিম কোর্ট সেই প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দেওয়ার মতো একটা ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল প্রশ্নকে আনরিজলভ রেখে 20-30 কোটি মানুষকে নিয়ে একটা ইলেকশন হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম তো হয়তো একদিন জিজ্ঞেস করবে আমাদের এই প্রশ্নটা। এখনো মৌলিক প্রশ্নটার কোনো রায় বেরোয়নি যে ইজ ইট আ কনস্টিটিউশনাল এন্টিটি অর নট। এনিওয়ে, এখন সেইটা নিয়ে পরে এখানে ছোট্ট একটা, এটা হচ্ছে যে অন্যদিকে আমার একটা ইলেকশন কমিশনের পক্ষে একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে এই কার্ডটা তো আমার দরকার ভারতের নাগরিক প্রমাণ করার জন্য। এবার ধরুন ভোট দেওয়ার জন্য ওই কার্ড থাকলো কি না থাকলেও পশ্চিমবঙ্গের ইলেকশনে যেভাবে ভোটের ওপর ভোট হয়, তাতে 20-25 লক্ষ বাদ গেল কি 20-25 লক্ষ যোগ হয়ে গেল, এতে কি খুব কিছু যায় আসবে? আমরা তো ভোটের আগে দেখি বিভিন্ন রাজনৈতিক, ধরুন 72-এর ভোট কংগ্রেস যখন করেছিল, সকালবেলায় ভোট শেষ হয়ে গেল। সেরকম ভোটই তো হয় হয়তো আগামী দিনে তৃণমূলের যে ভোট, বা বিজেপির ত্রিপুরায় যে ভোট, সিপিএমের যে এতদিনের ভোট। ফলে এই ভোটগুলো যেরমভাবে হয়, তাতে এসআইআরে 25 লক্ষ বাদ গেল না 25 লক্ষ ভোটার কার্ড মানুষের বাড়ির থেকে কেড়ে নেওয়া হয়। আচ্ছা, আমরা এসআইআর থেকে অন্য প্রসঙ্গে যাওয়ার আগে, এই যে এসআইআর এর কোষ্ঠী পাথরে 2026 ভোট হতে যাচ্ছে, এই ভোটের প্রিন্সিপাল ক্যারেক্টারের কি ডিফারেন্স হবে? দেখুন, মানে এই ভারতবর্ষের খুব সম্ভবত কোনো একটা রাজ্যে এমন একটা ইলেকশন হচ্ছে যেখানে মূল বিরোধী দল বিজেপি, তারা মানে ভোটারকে বিয়োগ করে ক্ষমতায় আসতে চাইছে, বিযুক্ত করে। মানে তাদের স্ট্র্যাটেজিটাই হলো যে কত কনস্টিটুয়েন্সিতে কত না ভোটার বাদ গেল, একটা পার্টিকুলার ক্যাটাগরি ভোটার বাদ গেল কি না, সেটাকে তারা এমফেসাইজ করছে। উল্টো দিকে শাসক দল যে কোনো মূল্যে, মানে সেই বিভিন্ন ক্যাটাগরির ভোটার যারা সেই মানে যোগ্য নয়, তাদেরকে যে কোনো মূল্যে রেখে দিয়ে ভোটটা করাতে চাইছে। এটা কিন্তু ভারতবর্ষের মানে নির্বাচন ইতিহাসে প্রথমবার এই বৈশিষ্ট্যটা আমার চোখে ধরা পড়েছে। দ্বিতীয় যেটা, এটা এমন একটা নির্বাচন পশ্চিমবাংলায় হতে যাচ্ছে যেখানে গ্লোবাল থেকে লোকাল সব ইস্যু কিন্তু এফেক্টিভ। কেন আমি বলছি, ধরুন রান্নার গ্যাসের যে দাম বাড়লো, এটা কিন্তু একটা গ্লোবাল ইস্যু। মানে আমরা জানি উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের প্রভাব সরাসরি, সেটা নিয়ে কিন্তু আমি যে সমীক্ষার কাজ করছি তাতে দেখছি তৃণমূল কংগ্রেস ব্যাপক প্রচারে আনছে
এবং মানুষের মধ্যে একটা প্রভাবও পড়ছে এটা রান্নার গ্যাসের ইস্যু। আবার একই সাথে লোকাল লেভেলে মানে যেভাবে মানে ধরুন রাজনৈতিক হিংসা, হানাহানি, এইরকম ইস্যুগুলো, বা আমার টাকা মানে কোনো প্রকল্পের টাকা নিয়েছে সে তার থেকে অসন্তোষ, সেই জায়গাগুলো কিন্তু কাজ করছে। ফলে গ্লোবাল টু লোকাল বা ন্যাশনাল ইস্যু, এই প্রত্যেকটা ইস্যু কিন্তু মানে এর আগে আমি কোনো নির্বাচন দেখিনি যেখানে গ্লোবাল ইস্যু সরাসরি ভোটারদেরকে ইম্প্যাক্ট ফেলছে। হ্যাঁ, কিন্তু গ্লোবাল ইস্যুটা হয়তো এই কারণে ইম্প্যাক্ট করছে কারণ ইস্যুটা রান্নাঘরে পৌঁছে। এক্স্যাক্ট তাই, সেই কারণেই বলছি যে একটা ইউনিক ইলেকশন আমার স্টাডির জায়গা থেকে। থার্ড, যেমন ধরো আজকে আমেরিকাতে সব থেকে বার্নিং ইস্যু হলো যে ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল হয়েছে কি হয়নি, কার মাথা ব্যথা, তাদের তেলের দাম বেড়ে গেছে। হ্যাঁ, তারা গ্যাস স্টেশনে গিয়ে চমকে যাচ্ছে। দ্যাট ইজ এবং দ্বিতীয় যেটা মানে এটা হতো সরাসরি একটা লড়াই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন যারা চালান তাদের সাথে কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেশন যারা চালান তাদের লড়াই, মানে হু উইল প্রিভেল অন হুম, মানে কার উপরে কে প্রাধান্য বিস্তার করে নির্বাচনটা পরিচালনা করতে পারবে তার একটা লড়াই কিন্তু আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। মানে অ্যাপার্ট ফ্রম নির্বাচন কমিশন, এখানে কিন্তু কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের একটা সক্রিয়তা, কে কার উপরে প্রভাব বিস্তার করতে পারে, নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে, তার একটা প্রতিযোগিতা কিন্তু খুব স্পষ্ট ধরা পড়ছে আমার চোখে। রাইট। শুভময়, আমরা মানে জানি না তোমরা আরও অনেক অ্যাকিউটলি ফলো করো, গত 5-7 বছরে তো মনে হয় কখনো 8 দফায় ভোট হয়েছে, কখনো 7 দফায় ভোট হয়েছে, 6 দফায় ভোট হয়েছে। তো কি হলো যে গত 1 দশকের মধ্যে কি পশ্চিমবঙ্গের চরিত্র সংশোধন হলো, না পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক আধ্যাত্মবাদ এলো যে আমরা এবারে কত 5 দিনের আড়াআড়িতে 2 দফায় ইলেকশন করতে যাচ্ছি? এটা কি উচ্চাসা না হতাশা? এটা কি তোমার মনে হয়? আমার মনে হয় ইলেকশন কমিশন এবং সবারই একটা পশ্চিমবঙ্গে প্রমাণ করার দায় এসেছে, মানে আমাদের চরিত্রের উন্নতি হয়েছে, যে একটা মানুষ গণতন্ত্র চাইছে। এবার এটা দুদিক দিয়ে দেখা যায় আর কি, যে বাইরের যারা গোটা দেশের মানুষ মনে করছেন যে বাঙালিদের গণতন্ত্র, আপনিও তো বারবার বলেন বাংলাদেশ দেখলে, ত্রিপুরা দেখলে, পশ্চিমবঙ্গ দেখলে বোঝা যায় বাঙালিদের গণতন্ত্রের চরিত্রটা কি। বিভিন্ন সময় আমরা কিছুতেই অন্য লোককে ভোট, নিজের এসেনশিয়ালি অগণতান্ত্রিক, আমরা অন্যকে ভোট দিতে চাই না। আমরা নিজের ভোটটা দেবো, বা নিজে পারলে 4টে ভোট দেবো, আর অন্যের ভোটটা কিছুতেই দিতে দেবো না। এটা আমাদের সাধারণ একটা। এবার হয়তো ভারতের বাকিরা মনে করছে যে এদেরকে শেখাতে হবে কি করে ভোট দিতে হয়। এটা ভারতবর্ষের অন্য রাজ্যের একটা দায় হতেই পারে। যেমন ধরুন ব্রিটিশরা আমাদের ইংরেজি শেখানোর একটা দায় ছিল তাদের। আমি তোমাকে সোজা সাপটা জিজ্ঞেস করছি, এই যে 5 দিনের আড়াআড়িতে 2টো ভেচে ইলেকশন হবে, এটা কি হিসেব করে হচ্ছে না করে হচ্ছে, না সবাই তো কলকাঠি নেড়ে সবাইকে চালাচ্ছে? তো তারা কি মনে করছে যে ভাই আর 7-8 দফা করে কোনো লাভ নেই, যা হওয়ার এমনিতেই হবে? আপনি যেটা বলতে চাইছেন সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি, যে মানে ফলাফলটা আগে স্থির হয়ে আছে কিনা। মানে দেখুন, সেটিং আমরা তো সারাক্ষণ সেটিং বলি, মানে সেটিং বলতে বলতে এটাও যদি ঠিক হয়ে যায় যে সবাই রেডি করে রেখেছেন, এমনকি শুভেন্দুবাবু যে 2টো কেন্দ্রে দাঁড়াবেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগেই কথা হয়ে গেছিল, তাহলে খুব মুশকিল। আমরা অতটা ধরবো না, আমরা ধরে নিচ্ছি যে রাষ্ট্র ব্যবস্থা চাইছে পশ্চিম। এই বিশ্বনাথের ওপিনিয়নটা নিয়ে নিই। না দেখুন, আমি বলছি যে এর ভেতরের যেহেতু কিছু খবরাখবর আমার কাছে আসে, ইলেকশন কমিশন গত কয়েকটায় মানে 2001-এর পরে 3 দফা, 4 দফা, 5 দফা, 6 দফা, 8 দফা পর্যন্ত গেছে। যত দফা বেড়েছে দেখা গেছে নির্বাচনে রিগ হয়েছে, নির্বাচন অশান্তি হয়েছে, নির্বাচনে ভায়োলেন্স হয়েছে। মানে এটা মানে কারণ না, পশ্চিমবঙ্গে নির্বাচনে ভায়োলেন্স হয় না, ভায়োলেন্সে নির্বাচন হয়, এই ব্যাপারটা ডিবেটেবল। এবং ভোটে রিগিং হয় না, রিগিং এ ভোট হয়, কোনটা বেশি ফান্ডামেন্টাল? আমাদের তো মনে হয় ভায়োলেন্সটা বেশি ফান্ডামেন্টাল। ভায়োলেন্সে ইলেকশন হয়। ইলেকশন কমিশনের মাইন্ডসেট আগে ছিল যে অনেক বেশি ফেজে নিয়ে যাও, কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে নিশ্চিত করে নির্বাচন করো। কিন্তু ওদের, তুমি আমাকে বলো, জ্ঞানেশ কুমার কি ধমক খেয়ে ঘাবড়ে গেছে নাকি কি হলো? না দেখুন, মানে আমার কিন্তু মনে হয় যে এই ফেস কমানোর পেছনে কিন্তু মানে একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লজিক, তারা মাইন্ডসেটটা চেঞ্জ করেছেন যে যাতে যারা মিসক্রেন্ট, যারা ভোটের মানে সন্ত্রাসের সাথে যুক্ত থাকে, রিগিংয়ের সাথে যুক্ত থাকে, তাদের মুভমেন্টটা আটকানো যায়, যে সেই কারণে ফেস কমানোর উদ্দেশ্য। এবং একই সাথে কিন্তু একটা পলিটিক্যাল উদ্দেশ্যও আছে, মানে এটা ভাবার কারণ নেই যে কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নেই। ধরুন আপনি যদি ফেজিংগুলো দেখেন,
তাহলে দেখবেন যে নদিয়াকে সেকেন্ড ফেজে রাখা হয়েছে। সাধারণত মানে আপনি যেভাবে মানে ম্যাপিংটা করেছেন তাতে নদিয়া ঢুকে যাওয়ার কথা। নদিয়াকে কেন রেখেছেন? কারণ যেহেতু মতুয়াদের একটা বড় অংশ ওই অ্যাডজুডিকেশনে আছে, ফলে সুযোগটা আরেকটু এক্সটেন্ড করার জন্য কিন্তু আপনি করেছেন। এবং এই ফেজিংয়ের মধ্যে আপনি যদি দেখেন, না আমি মতুয়াদের লজিকটাকে শুনেছি, কিন্তু তোমার ওই 6 তারিখ না 7 তারিখের পর তো ভোটার লিস্ট তো ফাইনাল হয়ে গেল। তারপরে ধরো 6 তারিখে যদি লিস্ট ফাইনাল হয়ে যায়, ও 29 তারিখ ভোট দিন না, তাতে কি এসে গেল? কিছু তো এসে গেল না, লিস্ট তো ফ্রোজেন। হ্যাঁ, ওখানে গিয়ে স্টপ হয়ে যাবে। 6 তারিখে তো লিস্ট বন্ধ হয়ে যাবে। অ্যাডজুডিকেশনের জন্য আর নতুন করে আদেশ আসতেও পারে, মানে ভোটের শেষ দিন পর্যন্ত অ্যাডজুডিকেশনের জন্য আমি বলছি, অ্যাপিলের জন্য, কারণ কোর্ট তো বসেনি এখনো। দেখো, যাই হোক, সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের তো একটা আক্ষেপ থাকে যে সারা ভারতবর্ষ আমাদের নিয়ে হায়া ছাছা করছে নানান রকম। উত্তরপ্রদেশেও মানে বাঁদর এসে আছড়ে দেওয়া ছাড়া আর কোনো গোলমাল হয় না। তো সেখানে আমাদের যে একটা যে ইম্যানসিপেশন অফ ডেমোক্রেসি হলো আর কি। তো যাই হোক, বাঙালি যেন সব ব্যাপারে ঘ্যান ঘ্যান না করে, আমরা অন্তত এইটা ঘ্যান ঘ্যানানি না করে এটা মেনে নিই আর কি। আমরা এইখানে গিয়ে ব্যাপারটা দাঁড়ালাম। তো এই কাটাকুটির অঙ্কের প্রভাবটা তুমি কিভাবে দেখছো? যখন বিশ্বনাথ দা বিদেশের ইস্যু টিস্যুগুলো বলছিলেন, আমি একটা অর্থনৈতিক ইস্যু বলতে চাই। সেটা হচ্ছে যে এই ভাতাটা একটা খুব গুরুত্বপূর্ণ, তো এখন মানে সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এবং আমাদের রাজ্যের বাজেট এখন 4 লক্ষ কোটি টাকা। আপনি যদি 294 দিয়ে ভাগ করেন, তাহলে প্রতি বছরে একটা বিধানসভা কেন্দ্রে গড়ে খরচ হয় 1300 কোটি টাকা। এবারে 1300 কোটি টাকা যদি খরচ হয়, আপনি একটু হিসেব করলে দেখবেন যে এই টাকাটা আবার ভাগ করলে প্রত্যেকটা পরিবারের জন্যে খরচ হওয়ার কথা গড়ে মাসে 20 থেকে 30 হাজার টাকা। এবার মাসে 20 থেকে 30 হাজার টাকার এর একটা অংশ অবশ্যই কারণ মাইনে হিসেবে যাচ্ছে, রাস্তা বানানোর জন্য যাচ্ছে, কিন্তু মোটামুটি মেইন যাচ্ছে। আমি তোমায় বলি, হ্যাঁ, এখন আমাদের 4 লক্ষ কোটি টাকার মধ্যে 1,27,000 কোটি টাকা শুধু লোন দিতে শোধ করতে যায়। এবার যাই হোক, মানে মোটামুটি এই টাকার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে একটা ভালো সলিউশনে আসা যায়। সেটা হচ্ছে পরিবার প্রতি যদি মাসে 10,000 টাকা করে প্রত্যেক পরিবারকে দিয়ে দিই, তারপরে বেশি কাজ টাজ করার দরকার নেই। ফলে এই যে 1,000, 2,000, বিজেপি এসে 3,000, সিপিএম এসে আর একটা 1,000 বললো, তার চেয়ে পশ্চিমবঙ্গে বাকি সমস্ত কাজ টাজ যা করার করে বা না করে মাইনে টাইনে দিয়ে বাকি টাকাটা 10,000 টাকা করে পরিবার পিছু হাতে হাতে দিয়ে দিলেই তো ঝামেলাটা মিটে যায়। তা কোনো রাজনৈতিক দল এইটা দেওয়ার কথা বলছে না। আমি একটা প্রসঙ্গতে আনি, সেটা হলো যে খুব সম্ভব এটা কি মাস, মার্চ মাস, তো ফেব্রুয়ারি মাসে নীতি আয়োগ একটা ফিস্ক্যাল ইন্ডেক্সিং অফ স্টেটস করেছে। নীতি আয়োগ যে ফিস্ক্যাল ইন্ডেক্সিং অফ ইন্ডিয়ান স্টেটস করেছে, আমাদের বর্তমানে বোধহয় 28টা মেজর আর 8টা ছোটোখাটো ইউনিয়ন টেরিটরি আছে। 28টার মধ্যে তোমার নর্থ ইস্ট এবং জম্মু অ্যান্ড কাশ্মীরকে বাদ দিলে তারা বাকি স্টেটগুলোকে কে কীরকম, মানে কে কতটা ইকোনমিক বিচক্ষণতা বা ব্যালেন্স দেখাচ্ছে। হ্যাঁ, টপ ক্যাটেগরি, মাঝামাঝি ক্যাটেগরি, লাস্ট ক্যাটেগরি। তো আমরা একেবারে লাস্ট বেঞ্চে নেই, আমরা থার্ড লাস্টে আছি। অর্থাৎ যে আমার হাতে যে আর্থিক বরাদ্দ আছে রাজ্যের হিসেবে, কতটা আমি কেবল মাইনে, পেনশন, লোন, বেনিফিটে খরচা করছি, আর কতটা ইনফ্রাস্ট্রাকচার বা ডেভেলপমেন্টে কথা হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো সেখানে সত্যি যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন বা এইসব জিনিসের মধ্যে একটা নড়বড়ে অবস্থায় আছি। এইবার কি মানে এই যে ইলেকশন আসছে, আবার সেই তাণ্ডব নৃত্য বিভিন্ন একটা, আমি বুঝতে পেরেছি। আমি একটা জিনিস বলি, এই প্রথম একটা নির্বাচন পশ্চিমবাংলায় হচ্ছে যেখানে বহু রাস্তা প্রলেপ না লাগিয়েই নির্বাচন হবে। আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত কি ছিলাম যে নির্বাচনের সময় অন্তত পিচ পড়বে রে বাবা, কারেক্ট। সেইটা কিন্তু অনেক জায়গায় এবার হারিয়ে গেল। বহু জায়গায় কিন্তু রাস্তায় পিচ পড়বে। আপনার কলকাতায় আশপাশে একটু ঘুরে দেখবেন, সল্টলেকেও ঘুরে দেখবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে দেখুন, আমাদের বেসিক যে জায়গাগুলো গভর্নেন্সের, এডুকেশন সেক্টর, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মানে অনুদান কমতে কমতে এমন একটা জায়গায় গেছে, রিক্রুটমেন্ট তো ছেড়েই দিন, সমস্ত সিভিক টিচার দিয়ে আমরা পড়াই। আমাদের যে স্কুলগুলো সেগুলো একটা কম্পোজিট গ্র্যান্ট পায়, যা দিয়ে ওরা মানে চক ডাস্টার থেকে শুরু করে সব কিছু কিনতে হয়, সব বন্ধ। এই যে মানে আমি ইরিগেশন ডিপার্টমেন্টে খোঁজ নিচ্ছিলাম, ইরিগেশন ডিপার্টমেন্টে ক্যানেলগুলো যারা চালান সেই সমস্ত লগম্যান পর্যন্ত নিয়োগ না হওয়ার ফলে কৃষকদেরকে সেই কাজ করতে হয় এবং এগুলো খনন কার্য চলে না।
ফলে অনেক জায়গায় কিন্তু মানে ইরিগেশনের স্টেজ মানুষের কাছে পৌঁছচ্ছে না, মানে কৃষকের কাছে। এবার ইনফ্রাস্ট্রাকচারকে বন্ধ রেখে আমি কি করছি, আমি কিছু টাকা মানুষের হাতে তুলে দিচ্ছি। এই গভর্নেন্সের জায়গাটাকে আমি অ্যাড্রেস করব, নাকি আমি আমার ভোট ব্যাংকের কনটেক্সটে টাকাকে হ্যান্ড ওভার করবো? এই জায়গাটা কিন্তু খুব আমি তোমার অবজারভেশনটাকে আরেকটু স্পেসিফিক জায়গায় নিয়ে আসি। পশ্চিমবঙ্গের নানান রকম ভাইটাল স্ট্যাটিস্টিক্স যদি ঘেঁটে ঘুঁটে দেখো, প্রথমত আমি বলি কিছুটা স্বার্থপরের মতো, জবের থেকে গোলমেলে তালগোল, কনফিউজিং, পার্শিয়ালি এফেক্টিভ, জবের থেকে স্বাস্থ্যসাথী শুরু হয়েছিল। স্বাস্থ্যসাথীর যতটা বরাদ্দ প্রয়োজন ছিল তার হয়তো ম্যাক্সিমাম মেরে কেটে 1/3 কি 1/4 ক্যাপিটাল মানি গভর্নমেন্টের হাতে ছিল একদম। কিন্তু যেটুকু স্বাস্থ্যসাথী প্রয়োগ হলো সেই স্বাস্থ্যসাথী কিন্তু পশ্চিমবঙ্গের এই যে কিছু কিছু বেছে বেছে কয়েকটা সেক্টর যেখানে অ্যাপ্লাইড হলো, সেই সেক্টররা কিন্তু উপকৃত হয়েছিল উইদাউট আ ডাউট। হ্যাঁ, আমি একটা মানে আমাদের কাজকর্মের ডিটেলে না ঢুকে, এই যে যন্ত্রপাতি লাগে না হার্টের চিকিৎসা করতে, তাকে ক্যাথ ল্যাব বলে। আজ থেকে 2-2.5 বছর আগে পশ্চিমবঙ্গে মেরে কেটে 10 কোটি লোকের জন্য 30টা ক্যাথ ল্যাব ছিল। আজকে পশ্চিমবঙ্গে ক্যাথ ল্যাবের সংখ্যা হচ্ছে 152টা। সব হয়তো ব্যবহার হচ্ছে না। এটা হচ্ছে যে বেনিফিট কিভাবে, এবং এই যে ধরো আমরা পার ক্যাপিটা ইনকাম, আমাদের স্টেট ওয়াইজ পার ক্যাপিটা জিডিপি, এইসব নানান দিকে ধরো আজকে আমাদের পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের মধ্যে পার ক্যাপিটা জিডিপি রেশিও হচ্ছে 1:3। মহারাষ্ট্রের সঙ্গে হিসেব করলে বেরোবে 1:4। ঠিক। দিল্লির সঙ্গে আমাদের গোয়ার সঙ্গে পার ক্যাপিটা জিডিপি 1:5 রেশিওতে। আজকে মুম্বাইয়ের পার ক্যাপিটা জিডিপি পৌঁছে গেছে প্রায় চায়নার লেভেলে। আমরা এখনো নিম্ন মধ্যবিত্ত এশিয়ান স্ট্যান্ডার্ডে আছি। কিন্তু তোমাকে আমি রিয়াকশনটা নিতে চাই, ওয়ান অফ দ্য ফিউয়েস্ট স্ট্যাটিস্টিক্স যেখানে পশ্চিমবঙ্গ খানিকটা পারফর্ম করছে সেটা হলো পভার্টি অ্যালিভিয়েশন। একদম আপনি জায়গা মতন ধরেছেন, এবং এটা একটু 2 মিনিট দেবেন। কারেক্ট। তাহলে এই যে আমি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পুয়ার ইকোনমিক্সকে ইকো করতে চাই না, কিন্তু বলি যে হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ সেই খেলা হচ্ছে, মেলা হচ্ছে, বেলা হচ্ছে, এইসবগুলো হচ্ছে, কিন্তু কামিং টু দ্য লোয়েস্ট সেগমেন্ট অফ পপুলেশন, এইটাকে কিভাবে আমরা একটা ওভারভিউ? আমি বলছি তো কুণালদা, এই প্রশ্নটা আপনি যখন করছেন তখন সত্যি আমার গায়ে কাঁটা দিচ্ছে, কারণ এই অঙ্কটা আরও ভালোভাবে আলোচনা করা দরকার। আমি 2-3 মিনিটে চেষ্টা করছি। একটা হচ্ছে নিম্নবিত্ত মানুষদের জন্য ডাইরেক্ট এই যে টাকার ট্রান্সফার বা স্বাস্থ্যসাথী প্রকল্প বা কেন্দ্রীয় সরকারেরও প্রকল্প আছে, বাড়ির মাথায় ছাদ, এই জিনিসগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়নি, এটা বলাই যাবে না। নিম্নবিত্ত মানুষের একটা উত্তরণ হয়েছে। নিম্নবিত্ত মানুষের উত্তরণের সুবিধে কি রাষ্ট্রের? যে 1 টাকা পাচ্ছে তাকে আর 1 টাকা দিলেই সে খুব খুশি। কিন্তু এই উত্তরণটা করতে গেলে তো সব গুনটুন করে 1000 বা লক্ষ কোটি টাকা লাগে। তার জন্যে কম্প্রোমাইজ হচ্ছে। আমরা আপোষ করছি কিসের সঙ্গে? সেই সঙ্গে আপোষ করছি যেখানে একজন নিম্নবিত্ত হিসেবে আমি কোনো একদিন মধ্যবিত্ত হওয়ার স্বপ্নটা দেখতাম, ওই স্বপ্নটাতেই আপোষ করছি। কোন জায়গায়? আমি একটাই উদাহরণ দেবো, শিক্ষা। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কলেজে যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স পড়তো বাচ্চারা, সেই বাচ্চারা ওখানে আর পড়ে না। 1জন ফিজিক্সে ভর্তি হচ্ছে, 1জন কেমিস্ট্রিতে ভর্তি হচ্ছে, যারা ভর্তি হচ্ছে তারা কোর্স শেষ করছে না। অর্থাৎ মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উত্তরণের যে স্বপ্ন দেখতো, রাত জেগে সলতে পাকিয়ে দত্তপাল চৌধুরীর অঙ্ক করত, সেই জায়গার থেকে পশ্চিমবঙ্গের মানুষ সরে আসছে। এবং কি হচ্ছে উল্টো দিকে? আমি যদি একটা নিম্নবিত্ত মানুষ হই, আমি আগে ভাবতাম একটা সরকারি চাকরি পাবো, যে স্বপ্নটা গেছে। আমি আগে ভাবতাম একটা ইঞ্জিনিয়ার হব, যে স্বপ্নটা গেছে। আমি দেখতে পাচ্ছি অনেক সহজে পাড়ার একজন নেতা হওয়াটা আমার কাছে অ্যাচিভেবল, যেখানে আমি কিন্তু প্রচুর রোজগার করতে পারবো। তাহলে
আমি কেন রাত্রির জেগে কষ্ট করে দাস মুখার্জির অঙ্ক কষবো? কুণালদা, আমি অঙ্ক কষবো না। আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হব না, আমি নিম্নবিত্ত থেকে সরাসরি উচ্চবিত্ত হব, রাজনৈতিক ক্ষমতা নিয়ে, গায়ের জোর দেখিয়ে। এই জায়গাটাই মুশকিল। নিম্নবিত্ত মানুষের উপকার করা নিয়ে কোনো আপত্তি নেই। বিজেপি সরকার, তৃণমূল সরকার, 2004-এর ইউপিএ সরকার, 100 দিনের কাজ, প্রতিটি জিনিস গুরুত্বপূর্ণ। কিন্তু এখন কাজের বিনিময়ে ভাতা তো নেই, পুরোটা এমনি ভাতা। এবং এইটা করতে গিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে যে গোলমেলে জায়গা তৈরি হয়েছে, সেই গোলমেলে জায়গার থেকে পশ্চিমবঙ্গ কবে বেরোবে? বামফ্রন্ট আমলে ইংরেজি, তারপর লটারি করে ভর্তি হওয়া, এর যে এফেক্ট ছিল ঠিক তার বহুগুণ এফেক্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজত্বে যেটা ঢুকে গেল, আমার মনে হয় না অন্য কেউ হঠাৎ করে বিজেপি এসে বা সিপিএম এসে বা কংগ্রেস এসেও সামলাতে পারবে। এই স্বপ্ন দেখাটাকে আটকে দিল। এই যে নিম্নবিত্তের কাজ করতে গিয়ে এটা দরকার ছিল না। বললো, খুব সুন্দরই বললো, আমি ওর সাথে 100% একমত। তার সাথে আরেকটা কম্প্রোমাইজ আমরা করছি, সেটা হলো যেই মুহূর্তে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনাকে আমি ক্লায়েন্ট বানাচ্ছি। এই যে আমি আপনার উপর, আপনি আমার উপরে আপনি নির্ভর থাকছেন, আমি আপনাকে প্রতিনিয়ত বোঝাচ্ছি। বিশ্বনাথ, এটা তুমি বোঝাও, আমরা বেনিফিশিয়ারি হতে হতে আমরা অভ্যস্ত হয়ে যাই তো। হ্যাঁ, না আমি ওইটাই ভয় পাচ্ছি, ওটা তো আমার ন্যাচারাল চাহিদাতে দাঁড়িয়ে না। একটা জিনিস আপনি, হ্যাঁ, ন্যাচারাল চাহিদা, আমি ডিপেন্ডেন্ট হচ্ছি, আমাকে তুমি আমাকে 2000 দিয়েছো, ও 3000 দেবে। হ্যাঁ, এই জায়গাটা চলতে থাকবে। এবং ডিপেন্ডেন্ট যত, মানে আমি বলছি, আমার যে একটা ডেভেলপমেন্ট উইথ ডিগনিটি হওয়ার কথা ছিল, সম্মানের সাথে উন্নয়নটা হওয়ার কথা ছিল, নাগরিক হিসেবে আমার উন্নয়নের জায়গাটাকে ধরার কথা ছিল, আমি কিন্তু আপনার ক্লায়েন্ট হয়ে যাচ্ছি। নাগরিকের থেকে যে ক্লায়েন্ট যখন আমি হচ্ছি, তখন কিন্তু আমার ব্যক্তিগত ফ্রিডমটাকে আমি জলাঞ্জলি দিচ্ছি, আমার চয়েসটাকে জলাঞ্জলি দিচ্ছি। এবং আমি এমন একটা খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছি, যেটা সুমময় বলল, যে আমার হায়ার অ্যাসপিরেশনটাই আমি লুজ করছি। এটা কিন্তু একটা খুব সিরিয়াস চিন্তার বিষয়, যে আমাদের সম্মানটাকে আমরা বিসর্জন দিয়ে কিন্তু ক্রমশ ক্লায়েন্টে পরিণত হচ্ছে। আচ্ছা, আমি মানে সেটা তো আমরা আমাদের মধ্যে যারা হয়তো দেখছেন, অনেকেই এই সমস্যাগুলোকে একেবারে রন্ধ্রে রন্ধ্রে ভোগ করেছেন এবং করতেই থাকছেন। নির্বাচনের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, ধরো সরকার পক্ষ রয়েছেন, হ্যাঁ, 15 বছরের উপরকার সরকার পক্ষ, অপোজিশনাল বিরোধী পক্ষর কোথাও থেকে কি কোনো ডিফারেন্ট থিসিস কানে আসছে? কেউ কিছু বলছে? মানে আপনি মানে বিরোধী পক্ষের মানে কি, কোন জায়গাটা ধরতে? এই যে তুমি যে পয়েন্টগুলো বললে, যে ডিপ্লয়মেন্ট, তারা তো একই কথা বলছে, একই কথা তো বলছে। তাহলে বরঞ্চ আমি বলবো, লেফট ক্ষমতার মধ্যে নেই, লেফট কিন্তু একটু ভিন্ন ভাবনা আমাদের সামনে হাজির করছে। এটা কিন্তু আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে বাজারে লেফট নেই, এটা ফ্যাক্ট। এই নির্বাচনেও লেফটের বিরাট কিছু প্রভাব করবে না, কিন্তু তারপরেও আমি বলবো যে একটু ভিন্ন স্বর যদি আমি পাই, তাহলে লেফটের থেকেই পাচ্ছি। কারণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এ রাজ্যে কার্যত তাদের অর্থনীতির বিরাট কোনো তফাৎ আমি দেখছি না, তাদের সমাজনীতিতে বিরাট কোনো তফাৎ আমি দেখছি না, এবং তাদের রাজনীতির মধ্যেও আইডেন্টিটি পলিটিক্স কিন্তু প্রাধান্য বেশি পায়, অর্থাৎ পরিচয় সত্তার রাজনীতি কিন্তু অনেক। আমি পরিচয় সত্তাতে আসছি, মানে ইউ কারেক্ট মি ইফ আই এম রং। যেমন আমার সোজাসাপটা দৃষ্টিভঙ্গিতে, যে কত 34 বছর বামফ্রন্ট এবং 15 বছর তৃণমূল, মানে আমাদের তো প্রায় অর্ধ শতক ধরে তো নিরবিচ্ছিন্ন মানে বামপন্থী পলিটিক্স চললো। এর থেকে তো বেশি লেফট উইং ইকোনমিক্স হতে পারে না। কিন্তু আরেকটা এখানে প্রশ্ন হলো, না, কিন্তু আমি একটু ডিফার করে বলছি, লেফট ইকোনমিক মানে কিন্তু গভর্নেন্সের সাথে কম্প্রোমাইজ করা নয়, অর্থাৎ আপনার রুল অফ ল থাকবে না, আপনি ললেসনেস রেখে সোসাইটি চালাবেন, এটা কখনোই না। লেফট আমার মনে হয় সেগুলো করতো একটু সূক্ষ্মভাবে করতো। হ্যাঁ, তার মধ্যে থিওরির একটা ওই কেকের ওপরে ক্রিমের মতো একটা টপিং দেওয়া থাকতো। পার্টির তো একটা ডিসিপ্লিন ফোর্স ছিল, একেবারে না থাকলে এতদিন ধরে প্রায়শ্চিত্ত করে। একটা খেলো কথা বলবো, মানে খুব সিরিয়াস কথা হচ্ছে তো, একটা খেলো কথা, সেটা বিশ্বনাথ যেটা বললেন লেফটের ব্যাপারটা। লেফট নিয়ে যেটা বক্তব্য, তৃণমূল আর বিজেপি রাজনীতি একই, সারাক্ষণ আমরা সেটিং বলে যাচ্ছি। তাও কেন ওনারা দুজনই ভোট পাচ্ছেন? কারণ লেফট কিছুতেই জিততে চাইছে না। মানে সিপিএম এর একজন লোক কি চাইছে, যে আমাকে এটা একটু শেষ করতে দেবেন, তার কাছে জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে
দক্ষিণ 24 পরগনা জেলা কমিটিতে আমি ঢুকতে পারবো কিনা। ও কিন্তু বিধানসভা ভোটে জিততেই চাইছে না। ওর জীবনের মূল লক্ষ্য হচ্ছে, এখন আর লোকাল কমিটি নেই, ও চাইছে এরিয়া কমিটিতে আমি ঢুকতে পারবো কিনা, বুথ কমিটিতে ঢুকতে পারবো কিনা। আরে আলটিমেটলি যে নির্বাচনে মানে সিপিএমকে তো জিততে হবে বিধানসভা নির্বাচনে, ওখানে ওদের কোনো নজর টজর নেই। ওনাদের সেটা বোঝা যাচ্ছে না, মানে মধ্যবিত্ত বাঙালি যারা এই বিজেপি তৃণমূলের বাইরে একটা অপশান খুঁজছে, তারা গিয়ে খুব চাইছে সিপিএম। মানে এটা কি কোনো আইডিওলজি? বোঝা যাচ্ছে না, মানে সিপিএম মানে আগে তো সংসদকে অনেক কিছু খারাপ কথা বলা হতো, যেতে চাওয়া হতো না, আলট্রা লেফটরাও সেটা বলেন। সিপিএমকে কিন্তু মানুষ কিছু কিছু লোক ভোট দিতে যাচ্ছে, সিপিএম বলছে না না, আমায় বিধানসভা কেন্দ্রে যেতে হবে কেন, আমায় তুমি আমার জেলার জায়গায় ঢোকানোর একটা চেষ্টা করো। মীনাক্ষী কি সত্যি লড়াই করছেন হারার জন্য? তা তো নয়, নিশ্চয়ই সারাদিন মানে একদিন বেরিয়ে দেখেন কি পরিশ্রম করতে হয়, প্রার্থীদের যা পরিশ্রম করতে হয় মারাত্মক। 1.5 মাস ধরে কি ও কি পরিশ্রম করছে এমনি হারার জন্য করছে? আশা তো সবারই থাকে। কিন্তু সিপিআইএম দলের যেই প্রবলেমটা আজ থেকে 50 বছর আগে ফেস করেছে, 20 বছর আগে ফেস করেছে, আজও ফেস করছে, চেঞ্জ করছে না। ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের নামে পার্টি কার্যত প্রয়োজন ভিত্তিক রিয়াকশনারি পলিটিক্স করতে পারছে না। অর্থাৎ ধরুন একটা বর্তমান সরকার একটা কোনো ভুল কাজ করেছে, করতে পারছে না, না চাইছে না, এটা আপনি সত্যি করে লোককে বলুন, মানে ওটা স্ট্রাকচারাল প্রবলেম না। কিন্তু আমি তো বললাম সিপিএম এর নেতারা তো জিততে চাইছেন, তারা তো এর ওর সঙ্গে মিটিং করে বেড়াচ্ছেন। আমি একটু তুলনাটা আরেকবার কুণাল, সিপিএম এর নেতারা বিধানসভায় জিততে চাইছেন না নিজেদের জেলা কমিটিতে জিততে চাইছেন, এইটা আমার প্রশ্ন বিশ্বনাথদার কাছে। আচ্ছা আমি একটা না, এই জিনিসটা না একটু সহজ করে বুঝিয়ে দিই। সেটা হলো প্রবলেমটা সিপিএম এর কোথায়, এই যে মানে পোলারাইজড পলিটিক্স মিসফিট হয় না, এরিয়া কমিটির থেকে ওদের যে স্টেট লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল কমিটি, বিশ্বাস করেন আমাকে প্রত্যেক অনেক জেলাতে থেকে বলে যে আমরা চাইলেও একটা মিটিং করতে পারি না যতক্ষণ না পার্টি অনুমোদন পাই। অথচ পশ্চিমবাংলার রাজনীতি এখন বা ভারতবর্ষের রাজনীতি চায় ঘটনাটা ঘটলো তার 2 মিনিটের মধ্যে তুমি পলিটিক্স অফ ডিসপ্লে, কুইক রেসপন্স করো, করে সারা দিন ধরে টেলিভিশন সেটা চলবে। এই যে নিজেকে মানে ফ্লোটিং করে রাখা, রাজনীতিতে ভাসিয়ে রাখা, এইটা কিন্তু সিপিএম পারছে না। তার কাঠামোগত পরিবর্তন না করলে এটা আসবে না। ফলে স্ট্রাকচারাল প্রবলেমে অর্গানাইজেশনাল স্ট্রাকচার এবং প্রিন্সিপালের জন্য কিন্তু সিপিএম রেলিভেন্ট হতে পারে। আমি আরেকটা বিষয়, আমাদের গল্পগুজব আড্ডার হয়তো আমরা শেষের দিকে আসছি, যে আমাদের মধ্যে নানান রকম চিন্তা, দুশ্চিন্তা, শিক্ষা, অর্থনীতি, এগুলো নিয়ে কিছুটা কথা হলো। আর একটা ব্যাপার যেটা অবশ্যই মানে যত ভোটের আওয়াজ তার তীব্রতা বাড়বে, তার অ্যামপ্লিটিউড বাড়বে, ভলিউম বাড়বে, আরও অনেক রকম নানান রকম অশ্রাব্য কুশ্রাব্য কথাবার্তা হবে। তার মধ্যে তো মানে গতবারেরও ছিল, এবারেও বোধহয় অ্যান্টিসিপেটেড যে আইডেন্টিটি পলিটিক্স, যে আমরা কে কারা। তো এতদিন একটা তো আমার মধ্যে একটা কি বলবো, একটা অ্যালার্জি থাকে সব কথায় কথায় হিন্দু মুসলিম নিয়ে আসাটা। প্রথম তোমাকে জিজ্ঞেস করি যে এখন আমি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যতটুকু, যে বিজেপি যেন পশ্চিমবঙ্গে ওই যে বলে না 70 নম্বরে পরীক্ষা দিতে যাচ্ছে কি 65 নম্বরে পরীক্ষা দিচ্ছে। তুমি বলো, তুমি বহুবার বলেছো যে তারা 100 নম্বরে 35 নম্বর উত্তর তারা চেয়েও দেখে না। সেটাই কি কোনো ট্যাকটিক্যাল পরিবর্তন হয়েছে, বা তোমার মনে হচ্ছে যে এই যে মানে লেট আস টক অ্যাবাউট রিলিজিয়াস পোলারাইজেশন, যেটাকে আমি মনে করি যে বেঙ্গলের প্রতি অ্যাবসলিউটলি টক্সিক, অ্যাবসলিউটলি টক্সিক একদম। এবং মানে দেখুন, মানে এইটা আপনি বুঝতে পারবেন যে 35% দিকে দৃষ্টি দিচ্ছে কি না, কারণ গতকাল 144 জনের প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেছে, একজনও মুসলমান লোকের নাম নেই। আমি দেখিনি, একজনও নেই। আমরা তো দেখতে হয় আমাদের প্রফেশনাল কারণে, একজনও নেই। ফলে শুধু তাই নয়, আমি আপনাকে বলছি বিজেপি রাজনীতিকে কাউন্টার করবার জন্য, অর্থাৎ হিন্দু ভোটটা যাতে পোলারাইজ না হয়, আপনার দর্শকদের জন্য বলি যে হিন্দু ভোটের পোলারাইজেশনটা লাস্ট দুটো নির্বাচনে কিছু পরিমাণে হয়েছে। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা দেখেছি স্যাম্পল টেস্টিং করে প্রতি 100 জন হিন্দুদের মধ্যে মানে মেজরিটি হিন্দু কিন্তু 54 জন হিন্দু কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে। তার মধ্যে শহর গ্রামের কোনো তফাৎ হ্যাঁ, তো গ্রামে বেশি আছে। পোলারাইজেশন কোথায় বেশি? গ্রামে, শহরে বেশি না? গ্রামে বেশি আছে। এবং দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই যে এই বিজেপির এই হিন্দু পোলারাইজেশনকে আটকানোর জন্য রাজ্যের যারা শাসক দল, যারা কংগ্রেসের রাজনীতিতে ঘরানায় বিশ্বাসী, তারাও কিন্তু এক ধরনের পোলারাইজেশন করতে চান।
উল্টো দিকে, এবং উল্টো দিকের পোলারাইজেশনটা মানে অতিরিক্ত হিন্দু পোলারাইজেশন যাতে না হয় তার জন্য প্রার্থী তালিকার দিকে তৃণমূলের তাকান। তৃণমূলের শাসনকালে প্রথম দিকে যে বিরাট পরিমাণে মুসলিম সম্প্রদায়ের লোককে নামাতো, আজকে যে প্রার্থী তালিকা হয়েছে মাত্র 47 জন, অথচ পশ্চিমবাংলায় যদি জনবিন্যাসের দিকে তাকান অন্তত 90 জন মুসলিম ক্যান্ডিডেট তৃণমূলের দেওয়ার কথা ছিল, কিন্তু নেই কেন? কারণ যেখানেই দেখছে, ধরুন আমি একটা উদাহরণ দিলে আপনার কাছে ক্লিয়ার হবে, খানাকুল বিধানসভা কেন্দ্র, আরামবাগের খানাকুলে 40% মতো মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে। একসময় তৃণমূল কিন্তু ওখানে মুসলিম ক্যান্ডিডেট দিত, ইকবাল আহমেদ জিততো, দুবার জিতেছে। এবার কিন্তু দেখলাম হিন্দু ক্যান্ডিডেট দিয়েছে। কেন? ওখানে গতবার বিজেপি জিতেছে হিন্দু ভোটের পোলারাইজেশন করে। ফলে হিন্দু ভোটের পোলারাইজেশন, মুসলিম ভোটটা আমার ভাই ইনট্যাক্ট আছেই, আমি জানি ওটা বিজেপিতে যাবে না। ফলে হিন্দু ভোটটা যাতে মানে অতিরিক্ত বিজেপির দিকে না যায় তার জন্য একটা হিন্দু ক্যান্ডিডেট আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু মুসলিমরা কিন্তু বঞ্চিত হচ্ছে এই পোলারাইজেশনের রাজনীতির ফলে। মানে আমি বলছি পশ্চিমবাংলায় এই মুহূর্তে সবচেয়ে বড় যদি ভিকটিম আপনি আমায় বলেন একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে, আমি বলবো সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে সর্বদিক থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা। কিন্তু মুসলিম, ধরো তোমরা তাদের এই যে সেই কবেকার সেই সাচার কমিটি থেকে শুরু করে কত কথাবার্তা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই যে কম বেশি প্রায় 40% মুসলিম পপুলেশন, 15 বছরের তৃণমূল শাসন, কোথাও কি এর মধ্যে তাদের জন্য কোনো সদর্থক, কোনো এখনো অবধি এডুকেশন, ইকোনমি, ইনকাম, কোনো জায়গায় কোনো পজিটিভ ইন্ডেক্স কিছু দেখা গেছে? দেখুন, যেটা হচ্ছে সেটা হলো পলিটিক্স অফ ডিসপ্লে হচ্ছে, পলিটিক্স অফ মানে ডিসপ্লে অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে। কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে ধরুন মুসলিম এলাকাগুলোতে আমাদের একটা সমীক্ষার কাজ করেছিলাম, মানে স্কুলগুলোতে শিক্ষক নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। আপনি তো এডুকেশন দিয়ে তো আপনি এগোবেন, আপনি স্বাস্থ্য দিয়ে এগোবেন, আপনি যে কোনো আমার সাথে একটা এলাকায় যান মুসলিম মহল্লাগুলোতে, যে কোনো গভর্নমেন্টের ফেসিলিটি যেগুলো আছে, ধরুন আপনি আইসিডিএসের একটা স্কুল দেখুন, আপনি প্রাইমারি স্কুল একটা দেখুন, আমার সাথে চলুন, আপনি একটা হেলথ সেন্টার দেখুন, হিন্দু এলাকা থেকে খারাপ অবস্থা আজও। কেন? আর একটা আইডেন্টিটি, আমাদের মধ্যে আইডেন্টিটির একটা এলিমেন্ট ঢুকে পড়ছে, যেটা অনেক নেতা নেত্রীদের কণ্ঠে শোনা যাচ্ছে, বাঙালি অবাঙালি, তাই তো? এখন এই বাঙালিত্বকে উস্কে দেওয়াটা, মানে কি বাঙালি অস্মিতা কি বলবো আমরা, তো তোমার কি মনে হচ্ছে যে আমাদের এই যে ইমোশনে সুড়সুড়ি দেওয়াটা, বাঙালি ইমোশনকে চাগিয়ে দেওয়াটা, বাঙালি সব জায়গায় বিরাজ করুক রাজ্যসভাটা বাদ দিয়ে, তাই তো? খালি একমাত্র আমি যা দেখি যে বাঙালি সব জায়গায়, মিষ্টির দোকান থেকে শুরু করে হাটে ভাটে ঘাটে সব জায়গায় ঘুরুক, খালি রাজ্যসভায় বাঙালির প্রবেশ অধিকার এখনও তেমন হয়নি। তো এই বাঙালি অস্মিতায় সুশ্রুতি দেওয়াটা কতটা এফেক্টিভ? আপনারাই বেসিক্যালি বাঙালিটা নিয়েই আসছি, কিন্তু মানে এক একটা মানুষকে তো আইডেন্টিফাই করার জন্য কিছু বিষয় থাকে। যেমন আমার ভাবার চেষ্টা করি যে আমি বাঙালি, আমি হিন্দু, আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মোটের উপর বামফ্রন্ট আমলে নম্বর হয়তো দিয়ে দিয়েছে একটু বেশি, কিন্তু তা সত্ত্বেও একটা শিক্ষিত শ্রেণীর মধ্যে ঢোকার চেষ্টা করছি, মধ্যবিত্ত টাকার দিক দিয়ে। অর্থাৎ আমারও কিন্তু বিভিন্ন আইডেন্টিটির মধ্যে কোথাও একটা হিন্দু, বাঙালি এর সঙ্গে কিন্তু মাধ্যমিক পাশ করেছি, তার সঙ্গে আমার কতটা টাকা আছে এগুলোও আসছে। ফলে একটা জায়গায় বাঙালি অবাঙালি এই দ্বন্দ্বটা করার যে বিষয়টি, সেটা বিভিন্নভাবে আলোচিত হতে পারে। দুটো দলই অবাঙালিদের এনেছেন, এমনকি সিপিএমের সময় আমরা দেখেছি বাইরের থেকে লোক এসছে, এই ঘটনাগুলো একটা ঘটেছে, তার যে যুক্তি প্রতিযুক্তি আছে। কিন্তু আমার শিক্ষা কেন আমার একটা আইডেন্টিটি পলিটিক্সের অংশ হবে না? আমি শিক্ষিত কি অশিক্ষিত, এইটাও তো আমার একটা আইডেন্টিটি হতে পারে। ফলে আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষকে বামফ্রন্ট আমলের শেষ দিক থেকেই এইগুলো যে মনের মধ্যে ঢুকিয়ে দেয়া, এবং অন্য দুটি রাজনৈতিক দল বা তিনটি, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, এরাও কিন্তু অন্য আইডেন্টিটিগুলো ফিক্স করছে না আমার ওপর। আমি চাকরি পাবো কি পাবো না এটাও আমার একটা আইডেন্টিটি, আমি মাসে রোজগার করতে পারবো কি পারবো না, আমার পরিবারকে খাওয়াতে পারবো কি পারবো না সেটাও আমার একটা আইডেন্টিটি। ফলে এই আইডেন্টিটিগুলো দিয়েও কিন্তু আইডেন্টিটি পলিটিক্স করা যেত,
যে আইডেন্টিটি পলিটিক্সটা পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষদের যে দায়বদ্ধতা ছিল, অন্তত 70-80 দশকেও একটা বামপন্থী ভাবনা তো পশ্চিমবঙ্গে ছিলই, কলকারখানা নিয়ে হেভি গন্ডগোল সিপিএম করেছে, কিন্তু তার সঙ্গে একটা যে ভ্যালু বেসড ভাবনা যা দিয়ে আইডেন্টিটি ঠিক হতো, এটা বামফ্রন্ট রাজত্বের শেষের দিক থেকে শুরু করে তৃণমূল রাজত্ব অবধি এবং এই মুহূর্তের বিরোধী রাজনৈতিক দল যারা আছেন তারা এই যে মানুষের যে ভাবনার মূল্য দেওয়াটাই বন্ধ করে দিয়েছেন। ফলে আইডেন্টিটি পলিটিক্সে ওনারা ওই আইডেন্টিটি আমাদের খাওয়াচ্ছেন, যেটায় আমি বাঙালি কিনা, আমি হিন্দু কিনা, কিন্তু আমি শিক্ষিত কিনা, আমি মধ্যবিত্ত কিনা, এই আইডেন্টিটিটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ রাজনৈতিক দল এখন আমাদেরকে ভাবতেই দিতে চাইছে। কুণালদা, শুধু আমি বলবো যে আপনি বললেন রাজ্যসভায় যাওয়া বাঙালির আটকে গেল কিনা বা রেস্ট্রিক্টেড হলো কিনা, শুধু রাজ্যসভা না, লোকসভাতে আমি জানি না মানে ইউসুফ পাঠান বাঙালি কিনা, আমি সত্যি জানি না শত্রুঘ্ন সিনহা বাঙালি কিনা, আমি সত্যিই জানি না কীর্তি আজাদ বাঙালি কিনা। ফলে বাঙালি লোকসভাতেও কিন্তু আটকে যাচ্ছে। দেখো, আমরা এই যে আবার এই যে নির্বাচনের একটা সুনামি উঠবে বাধ্য, তোমাদের মন্তব্য, তোমাদের বিশ্লেষণ সব কিছু থাকবে, কিন্তু এই বিশ্লেষণের মধ্যে দিয়ে এত রকম এসআইআরে আমরা ভোটারদের ছেঁকে ছেঁকে তুললাম, কিন্তু যে ইস্যুগুলো আফটার অল পলিটিক্স বা ইলেকটোরাল পলিটিক্সটা কি একটা পাওয়ার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। হ্যাঁ, যে পাওয়ারের যে প্যাকেটটা সেটা তুমি পেলে না, বিশ্বনাথ পেল না, আমি পেলাম, ঠিক, হ্যাঁ, টানাটানি। ইট ইজ আ স্ট্রাগল ফর পাওয়ার। এখন এই যে ইলেকটোরাল পলিটিক্সের যে একটা আঁকড়া আঁকড়ি, কামড়া কামড়ি, একটা টেনে টুনে কিছু করে আমাদের এই পাওয়ারে পৌঁছতে হবে, কিন্তু পাওয়ার টু পিপল, যে আমাদের মানুষের একটা সাধারণ জীবনে শিক্ষা, চাকরি বাকরি, রাস্তাঘাট, ডেভেলপমেন্ট। উত্তরপ্রদেশ ব্রহ্মস মিসাইল তৈরি করছে, আর সিভি রামানের দেশ ঠোঁয়া তৈরি করছে এই অবস্থায়। তো এই যে এই ইলেকশনে বা আগামী 5 বছর বা আমরা কি কোনো কথাবার্তা শুনতে পাবো যেখানে স্ট্রাগল ফর পাওয়ার থেকে আপলিফমেন্ট অফ পিপলের বিন্দুমাত্র কিছু আসতে পারে? ফোকাসটা কেমন চেঞ্জ হচ্ছে আপনি লক্ষ্য করুন। আমি যেহেতু নির্বাচন কমিশনের সাথে ক্লোজলি কাজ করতে হয় আমাকে, ইলেকশন কমিশনের যখন ফুল বেঞ্চ আসতো কোনো নির্বাচনের দিনক্ষণ ঠিক করার জন্য, অ্যাসেম্বলি ইলেকশনের সময়, তখন নাগরিক সমাজের প্রতিনিধিরা যেতেন, গিয়ে তারা তাদের বক্তব্য রাখতেন যে ইলেকশনে বিশুদ্ধতার জন্য কী করতে হবে। এইবার আপনি দেখুন, নাগরিক সমাজ নেই, শুধু পলিটিক্যাল পার্টি। আপনি যে প্রশ্নটা তুলছেন যে কেন মানুষের ইস্যুগুলো সামনে আসবে না, মানুষের ইস্যুগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু ডিভিডেন্ড পাচ্ছে না, তার থেকে বরঞ্চ আইডেন্টিটিতে বেশি ডিভিডেন্ড পাচ্ছে, ফলে সেগুলোকে তারা বেশি নার্সিং করছে। তাহলে সাধারণ নাগরিকদের যে মঞ্চ থাকার কথা ছিল, অর্থাৎ নাগরিক সমাজ থেকে যে বিষয়গুলো তোলা কথা ছিল, নাগরিক সমাজ যখন বলছে আমি বৃহত্তম অর্থে, অর্থাৎ একটা সিভিল অর্গানাইজেশনও তার মধ্যে যেমন আছে, তেমনিভাবে কোনো ট্রেড ইউনিয়নও কিন্তু নাগরিক সমাজেরই পার্ট। আমি সরাসরি পলিটিক্স যারা মানে ক্ষমতা যারা দখল না করে তাদেরকে বাইরে রেখে বলছি। আপনি লক্ষ্য করে দেখুন, একটা নাগরিক আন্দোলন যদি ঠিক মতন গড়ে উঠতে পারতো আমাদের নানা ইস্যুতে, পরিবেশ, আপনি ভাবুন বাম আমলে হিউম্যান রাইটস নিয়ে, মানবাধিকার নিয়ে সুজাত ভদ্র থেকে শুরু করে একের পর এক ব্যক্তিরা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, আজকে কি আপনি চোখে পড়ে? নেই। আপনি পরিবেশ আন্দোলন যেভাবে নবধারা তৈরি করেছিলেন, আজকে কি চোখে পড়ে? না, নেই। অথচ পূর্ব কলকাতা দখল হয়ে যাচ্ছে। তাহলে কোনো একটা জায়গায় নাগরিক সমাজেরও কিন্তু একটা পতন ঘটেছে, পরাজয় ঘটেছে। এই পরাজয় এর ফলে কিন্তু কখনোই আমরা বলটা সেন্টারের মধ্যে রাখতে পারছি না, বারবার আমাদের হোঁচট খেতে হচ্ছে। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখুন, পলিটিক্যাল পার্টির থেকেও কিন্তু নাগরিক জীবন ভেরি ইম্পর্টেন্ট, নাগরিক সমাজের। যার জন্য আপনার সভাগুলোতে যখন আমি আসি, বারবার এইটা আমি বলি যে আপনি একটা গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনের পার্ট। এটা বাই হার্ট বলি, জাস্ট বলার জন্য, ক্যামেরা দেখেছি বলার জন্য বলি না, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইটা যতক্ষণ পর্যন্ত আমরা জাগিয়ে তুলতে না পারবো, আমার মনে হয় না যে ইস্যুভিত্তিক রাজনীতি আবার ফিরে আসবে। ফলে সোসাইটি থেকে কিন্তু ইস্যুভিত্তিক রাজনীতি ফিরে আনার যে দাবি, সেই দাবিটা কিন্তু জোরালো হওয়া দরকার। শুভবার, তোমার যে আবার একটা প্রসেস যেটা আমরা দেখতে যাচ্ছি,
তো এই প্রসেসে চেল্লাচিল্লি, চিৎকার, চেঁচামেচি, ভয়ঙ্কর স্লোগানিয়ারিং, এই সবের মধ্যে দিয়ে কি মানে এই সমুদ্র মন্থন থেকে কি দু চার ফোঁটাও কিছু মানে সাধারণ জীবনের সঙ্গে সম্পর্ক আছে এমন দু চারটে ইস্যু উঠতে পারে, কি মনে হয়? একদম বোঝা যাচ্ছে না সেটা কুণাল, তাহলে হলে খুব ভালো হতো। বিশ্বনাথদা যে কথাটা বললেন, বিশ্বনাথদা যেটাকে নাগরিক সমাজ বলে ডিফাইন করেন, আমার যত দিন যাচ্ছে মনে হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ, যেটা ক্রমাগত সংকুচিত হচ্ছে। এবং আমরা কয়েকজন নিশ্চয়ই এটা নিয়ে চিৎকার করা। একজনকে আমি একটু রসিকতা করে বলছিলাম, আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে ক্যান্ডিডেটদের লিস্ট দেখেছেন? আলাম ক্যান্ডিডেট লিস্টে খুব একটা আগ্রহ নেই। কেন? আলাম ক্যান্ডিডেট হবার আগে অবধি থাকে ইন্ডিভিজুয়াল, হয়ে গেলে হয়ে যায় ক্লোন। অ্যাবসলিউট, দে আর অল জেনেটিক ক্লোন। একই সঙ্গে আপনি যদি দেখেন এই ক্যান্ডিডেট লিস্টে প্রচুর মানুষ পাবেন যারা কিন্তু সত্যিকারের শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি, কিন্তু তারা আলটিমেটলি যখন এই রাজনৈতিক দলগুলোর অংশ হয়ে যাচ্ছেন, তারা আর তাদের যে চরম নেতৃত্ব, মানে এই যে এখন রাজনৈতিক দলের নেতৃত্বকে ওই চরম নেতৃত্ব বলতে হয়, তাদের সামনে কিন্তু আমাদের এই নাগরিক সমাজ বা মধ্যবিত্ত সমাজকে কোনো সুরক্ষা দিচ্ছেন না। ফলে আগামী দিনে আমি কিন্তু বলবো পশ্চিমবঙ্গের নিম্নবিত্ত মানুষের জন্য সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সকলে ভাবছেন, তারা কিন্তু ভাবছেন না যারা একটা সোসাইটিকে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি পশ্চিম ইউরোপের ইতিহাস দেখেন, সেখানে কিন্তু অনেক মানুষ সচ্ছল মধ্যবিত্ত হওয়ার পরই কিন্তু সেখানকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেখানকার সভ্যতা, সেখানকার আদব কায়দা যেভাবে এগিয়েছে। যেমন আজকে আপনি চার্লি চ্যাপলিনের প্রথম দিকের ছবিগুলো যদি দেখেন, কি ভীষণ দুর্দশা মার্কিন দেশে যে ধরনের ঘরবাড়ি দেখানো হতো, সেই জায়গা থেকে তো তারা এগিয়েছে। আমাদের এখানে কিন্তু মধ্যবিত্তদের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে, এবং এখান থেকে বেরোনোর যদি কিছু কোনো রাজনৈতিক দল দেয়, আমার ধারণা মধ্যবিত্ত মানুষ সেই রাজনৈতিক দলের পেছনেই যাবে, কিন্তু কেউ এখনো সেই কথাটা সাহস করে বলছে না। দেখো, আমরা হয়তো মানে পাঞ্জা লড়াইয়ের মধ্যে আমরা হয়তো নেই, কিন্তু আবার আমাদের এই যে একটা নির্বাচনের একটা বাহ্যিক কুরুক্ষেত্র আমাদের সামনে দিয়ে যাবে, এর সমস্ত বক্তব্য, সমস্ত স্লোগানের মধ্যে দিয়ে আমাদের মতো কিছু অতীব সাধারণ মানুষ এখনও আমরা এই আশা ছাড়ব না যে এই সমস্ত কথাবার্তার মধ্যে নিয়ে, শিক্ষা নিয়ে দুটো কথা হোক, স্বাস্থ্য নিয়ে হোক, আমাদের ইনভেস্টমেন্ট দিয়ে হোক, মানুষের চাকরি বাকরি নিয়ে হোক, এবং প্রত্যেকজন মহান এবং মহীয়সী নেতা নেত্রীদের কাছে এই অনুরোধ থাকবে যে আমরা হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি, বেটে মোটা, পুরুষ, নারী, সমস্ত আইডেন্টি পলিটিক্সের মধ্যে দিয়ে যে আইডেন্টিটি মানুষের পেটটা ভরায়, কিছুটা শিক্ষা দেয়, কিছুটা চাকরি বাকরি দেয়, সম্মান দেয়, আপনারা নিশ্চয়ই, আপনাদের প্রত্যেকের সেই সদিচ্ছাটা আছে, এবং নিজের মতো করে সেই সদিচ্ছাটা এইবারের মতো আপনারা প্রকাশ করুন। ক্লোজিং কমেন্টস, বিশ্বনাথ। না, আমি একমত আপনার সাথে। নাগরিক জীবনের থেকে যত ছোট প্রয়াস হোক, ক্ষুদ্র প্রয়াস হোক, সর্বত্র যদি আমরা সতর্ক থাকি, প্রশ্নগুলো বারবার করি, প্রশ্ন কিন্তু করতে হবে, আপনাকে করতেই হবে। যত আপনি প্রশ্ন করবেন, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে প্রশ্ন কিন্তু অনেক মানে বাধ্য করে শাসককে, যারা শাসন ব্যবস্থার সাথে যুক্ত, তাদের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনতে। আমি দুটো তিনটে উদাহরণ আপনাদের দিতে চাই। আরজি করের আন্দোলন অনেকে ব্যর্থ বলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আরজি করের আন্দোলনের মধ্যে মানুষের জাগরণ যেটা ঘটেছিল, তার মধ্য দিয়ে কিন্তু সরকার কিছুটা বাধ্য হয়েছিল ব্যবস্থা নিতে। অন্ততপক্ষে ওই মুহূর্তে তো বাধ্য হয়েছিল, পরে আমরা নাগরিকরা যারা রাস্তা জেগেছিলাম তারা আন্দোলনটা ছেদ করি বা আমাদের মধ্যে পলিটিক্স ঢুকে যায়, সেই কারণে হয়তো আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু শাসককে কিন্তু অন্তত বোঝানো গেছিল যে আমরা ক্ষিপ্ত। একইভাবে আপনাকে বলবো যে আপনারা দেখবেন যে ডিএ দিচ্ছে না দিয়ে ডিএল মানে কর্মচারীরা একটা লাগাতার আন্দোলন গড়ে তুললেন, যে আন্দোলনটা এখনও যে রেজাল্ট পেয়েছে আমি বলছি না, কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের জয় হয়েছে। এই আন্দোলনগুলো কিন্তু সাহস যোগায়, বলে যে ছোট বড় মেজো সর্বস্তরের থেকে কিন্তু অন্তত আপনাকে প্রশ্ন করতে হবে, সচেতনভাবে কথাগুলো বলতে হবে, এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাইব্রেন্ট বা মানে গণতন্ত্রকে জীবিত রাখার প্রশ্ন। কারেক্ট। সেই ভোল্টেয়ার বলে গেছিলেন না, তা ভোল্টেয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ সিটিজেন। তো ভোল্টেয়ার বলেছিলেন সিটিজেনের একটাই ডিউটি, টু রাইজ এগেনস্ট দ্য সেন্টার অফ পাওয়ার।
শুভময় কি বলে? হ্যাঁ, গণতন্ত্রের মূল জায়গাটা তো বিরোধিতা করা। আমরা যে মানে সারাক্ষণ যারা ক্ষমতায় আছেন তাদের সমালোচনা করে কথা বলি, এর মানে তো তারা ক্ষমতার থেকে চলে যান সেই জন্য নয়, তাদের যে ভুল ত্রুটিগুলো বলার, এবং তারা তো অধিকারও দিচ্ছেন কুণালদা। আমরা তো, তবে একটা জিনিস মানে ডাক্তারবাবুর সামনে তো রোগ লুকোতে নেই, সেটা হচ্ছে যে যেটা বারবার হচ্ছে কিন্তু আমাদের এই শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মধ্যেও অযৌক্তিকতা ভীষণভাবে ঢুকছে। ফলে কোনো রকম আর্গুমেন্টের জায়গায় গেলে সেখানে যার হাতে ক্ষমতা তিনি কোনো জায়গার অধিকর্তা হন, কোনো জায়গায় যার কাছে কোনো একটা ক্ষমতা আছে, অফিসের ম্যানেজার হন, বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত যখন হাতে ক্ষমতা পেয়ে যাচ্ছে তার ব্যবহারটা কিন্তু একেবারে রাজনৈতিক নেতাদের মতোই হয়ে যাচ্ছে। যুক্তি দিয়ে কথা বলে কাজ হচ্ছে না, হায়নার মতো দাঁত খিঁচিয়ে কথা বললে তবেই তিনি হয়তো শুনছেন। ভদ্র সভ্য কমিউনিকেশনের যে জায়গাটা সেটা কিন্তু বাঙালি মধ্যবিত্তর কাছ থেকেও ধীরে ধীরে সরে যাচ্ছে। ফলে শুধু রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে লাভ নেই, তাদের থেকে আমরাও যথেষ্ট ইনডিউসড হচ্ছি। এই নির্বাচনে রাজনৈতিক নেতারা একটু আমাদের শেখান যে তার বাইরে আমরা কি করে বেরোতে পারি। কুণালদার চ্যানেলের মাধ্যমে কুণালদার দর্শক এবং অন্য দর্শকদেরও বলবো যে এই নির্বাচন পিরিয়ডটাতে মানে আগামী 45 দিন বা তার একটু বেশি সময় আপনারা প্রচুর ভিডিও পাবেন। দয়া করে ভিডিওগুলোকে জাজ করবেন, বিচার তারপরে করবেন। মানে প্রচুর ফেক, মানে সচেতনভাবে নানা ধরনের নির্মাণ করা হয় এই পরিচয় সত্তার রাজনীতিকে কেন্দ্র করে বা নানা বিষয়কে কেন্দ্র করে, যেগুলো বিচার মানে না করেই যদি আপনি গ্রহণ করেন তাহলে বিরাট ভুল করবেন। নাগরিক হিসাবে কিন্তু ওটাও আমাদের দায়িত্ব যে কোন তথ্যটা সঠিক কোনটা বেঠিক সেটা বিচার করা এবং তারপরে সেটাকে গ্রহণ করা। অ্যাবসলিউটলি কারেক্ট। সবাইয়ের কাছে একটাই অনুরোধ, ভালো থাকুন, ইলেকশন নির্বিঘ্নে কাটুক, আর সমর্থক নিশ্চয়ই নিজ নিজ দলকে সমর্থন করবেন, নিজের ক্যান্ডিডেটদের সমর্থন করবেন। অ্যাট দ্য সেম টাইম মানুষ হিসেবে ভাবনা চিন্তা করার বদ অভ্যেসটা একবারও ছাড়বেন না। নমস্কার, ভালো থাকুন।